আগ্রার নাম শুনলেই সবার প্রথম আমাদের মনে আসে তাজমহলের কথা। কিন্তু তাজমহল ছাড়াও আগ্রার অন্যতম প্রধান আকর্ষণ রয়েছে এই আগ্রা ফোর্ট। তাই আমি সাজেস্ট করব আগ্রা এলে অবশ্যই ঘুরে দেখবেন আগ্রা ফোর্ট। আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ আগ্রা ফোর্ট ঘুরে দেখাবো এবং তার সঙ্গে আগ্রা ফোর্টের বিষয়ে যাবতীয় ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। আগ্রা ফোর্টে প্রবেশের জন্য কিন্তু টিকিট লাগে। প্রবেশ মূল্য হলো 40 টাকা। আপনি যদি অনলাইনে টিকিট কাটেন তাহলে আপনার মূল্য পড়বে 35 টাকা। তবে 12 বছরের নিচে বাচ্চাদের কিন্তু কোনো রকম টিকিট লাগে না। আগ্রা ফোর্টে প্রবেশের দুটি গেট রয়েছে, একটি দিল্লি গেট এবং অপরটি অমর সিংহ গেট। বর্তমানে দর্শকদের জন্য কিন্তু প্রবেশের জন্য এই অমর সিংহ গেটটি খোলা রয়েছে, কারণ যে আগ্রা ফোর্ট আমরা দেখতে পাই তার 75% কিন্তু রয়েছে ভারতীয় সেনাবাহিনীর আন্ডারে, আর মাত্র 25% কিন্তু দর্শকদের জন্য উন্মুক্ত রয়েছে। অর্থাৎ দিল্লি গেটটি বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর আন্ডারেই পড়ে। আগ্রা ফোর্টটি মূলত নির্মাণ হয়েছে লাল বেলে পাথর দিয়ে, যেটি আমদানি করা হয়েছিল রাজস্থান থেকে। যমুনা নদীর তীরে অবস্থিত এই আগ্রা ফোর্ট ছিল মোগলদের রাজকীয় আবাসস্থল এবং মোগল স্থাপত্যের অন্যতম নিদর্শন। দুর্গের প্রবেশপথে শত্রুদেরকে প্রতিহত করার এক অভিনব কৌশল ব্যবহার করা হতো। দেখুন, এই প্রবেশপথের দুপাশে যে উঁচু প্রাচীর রয়েছে তার ঠিক ওপরের অংশে রয়েছে বেশ কয়েকটি ছিদ্র। এই প্রবেশপথ দিয়ে যখন শত্রুরা ভেতরে প্রবেশ করত তখন ওই ছিদ্র দিয়ে মুঘলদের সেনাবাহিনীরা গরম জল কিংবা গরম তেল শত্রুদের গায়ে ঢেলে দিত, আর এর ফলে খুব সহজেই শত্রুদের প্রবেশ থেকে প্রতিহত করা যেত। এই দুর্গে প্রবেশের পর সর্বপ্রথম যে মহলটি আপনাদের চোখে পড়বে তা হলো জাহাঙ্গীর মহল। আকবরের প্রিয় পুত্র জাহাঙ্গীরের জন্য আকবর এই মহলটি নির্মাণ করেছিলেন। জাহাঙ্গীর মোগল সাম্রাজ্যের চতুর্থ রাজা, যার আসল নাম নুরউদ্দিন মোহাম্মদ সেলিম। চলুন মহলের সামনে গিয়ে আপনাদের আরও একটি সুন্দর জিনিস দেখাই। এই হলো জাহাঙ্গীরের স্নান করার পাত্র, অর্থাৎ যাকে আমরা ইংলিশে বাথটাব বলে থাকি। জাহাঙ্গীরের জন্মের পর তার মামাতো দাদা অর্থাৎ মহারাজা মান সিং তাকে এটি উপহার দিয়েছিলেন। তৎকালীন সময় এই মহলের ভেতরের এই বাথটাবটির বেশ কিছুটা অংশ মাটির নিচে বসানো ছিল। এটির ওপরে এবং ভেতরে প্রবেশ করার জন্য সিঁড়ির ব্যবস্থা রয়েছে। এর ভেতরটা দেখানো বর্তমানে সম্ভব নয়। এটি মহলের বাইরে নিয়ে এসে দর্শকদের জন্য উন্মুক্তভাবে রাখা হয়েছে। সম্রাট আকবর সব ধর্মের বিশ্বাসী ছিলেন এবং সমস্ত ধর্মকেই তিনি সম্মান করতেন। তাই আকবরের তৈরি বিভিন্ন স্থাপত্যে আমরা সমস্ত ধর্মের কিছু না কিছু নিদর্শন দেখতে পাই। আপনাদের দেখায় এই মহলের প্রবেশদ্বারের ডিজাইনে 3টি ধর্মের নিদর্শন রয়েছে। ওপরে যে পদ্মের মতন চিহ্নটি দেখতে পাচ্ছেন ওটি হলো হিন্দু ধর্মের। ওপরে যে স্টার দেখতে পাচ্ছেন সেটি হলো ইহুদি ধর্মের, এবং এই যে আর্চ করা ডিজাইনটা রয়েছে এটা কিন্তু ইসলাম ধর্মের। ওপরের যে গঠনশৈলীটা সেটা কিছুটা রাজপুতদের নিদর্শন। আর এই যে ওপরে যে ঝাড়কা, অর্থাৎ এই জানলাটিকে ঝাড়কা বলা হতো, এই জানলা দিয়ে কিন্তু রাজারা যখন যুদ্ধ জয় করে ঢুকতেন ওপর দিয়ে ফুল ছেটানো হতো। তৎকালীন সময়ের এই দরজাটি আজও কত সুন্দর এবং অক্ষত রয়েছে। এই দুর্গে সবথেকে বেশি সময় ধরে মুঘলরা বসবাস করলেও এই দুর্গ কিন্তু একদম গোড়া থেকে মুঘলদের নির্মাণ করা নয়। 1475 সালে এই দুর্গ ছিল রাজা বাদল সিংয়ের। 1488 সালে সিকান্দার লোদি রাজা বাদল সিংহকে হারিয়ে এই দুর্গ দখল করেন। এরপর 1517 সালে প্রথম পানিপথের যুদ্ধে বাবর সিকান্দার লোদিকে পরাজিত করে এই দুর্গটি দখল করেন। 1530 সালে মুঘলদের দ্বিতীয় সম্রাট বাবরের পুত্র হুমায়ুনের রাজ্যাভিষেক হয় কিন্তু এই দুর্গেই। কিন্তু 1540 সালে শের শাহর কাছে হুমায়ুন পরাজিত হয়ে এই দুর্গ ত্যাগ করতে বাধ্য হন। এরপর 1555 সালে তিনি পুনরায় যুদ্ধের দ্বারা এই দুর্গটি দখল করেন। এই যে অভিনব একটা ইঞ্জিনিয়ারিং বুদ্ধি অ্যাপ্লাই করে এই রুমটাকে এসি রুম বানানো হয়েছে। চলুন দেখাই কিভাবে। এই যে জায়গাটা দেখছেন
এই জায়গাটা হচ্ছে কিন্তু ফাঁপা। এবার চলুন টেকনিকটা দেখেন। ওপরে যে ছাদের অংশটা দেখছেন, ওই ছাদের অংশেই কিন্তু জলের রিজার্ভার ছিল। ওই রিজার্ভারে কিন্তু ঠান্ডা জল জমা করা হতো এবং এই যে দেওয়ালগুলো, এই দেওয়ালগুলোতে কিন্তু পাইপ লাইনের মতন ব্যবস্থা করা আছে। আর ওপরের ওই জল ওই পাইপ লাইনের মতন রাস্তাগুলো দিয়ে এসে এই দেওয়ালগুলোতে জমা হতো এবং ঘরকে ঠান্ডা রাখতো। ভাবুন তো, তখনকার দিনে কোনো উন্নত টেকনোলজি ছিল না, তা সত্ত্বেও কী ইঞ্জিনিয়ারিং বুদ্ধি অ্যাপ্লাই করে ঘরকে এয়ার কন্ডিশন বানানো হতো। এখন ফুটে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেখানকার ব্যবস্থাটা দেখুন। বৃষ্টির জল এসে ঠিক এই জায়গাটায় জমা হতো এবং এই জায়গাটার সাথে যমুনা নদী কানেক্টেড ছিল, অর্থাৎ জল কখনোই ওভারফ্লো হবে না। এখানে জমা হওয়ার পর সোজা কিন্তু যমুনা নদীতে চলে যেত। আর এখান থেকে একটা দারুণ জিনিস আপনাদের দেখাই। ওই যে দূরে যমুনা নদীর পাড়ে দেখা যাচ্ছে তাজমহল। আর এখন যে এত দূরে আপনারা যমুনা নদী দেখতে পাচ্ছেন, সেই সময় কিন্তু যমুনা নদী একদম এই দুর্গের সামনেই ছিল। বর্তমানে যমুনা নদীর জল কমে তার বিস্তার অনেক কমে গিয়ে এখন সেসব জায়গায় জমি হয়ে গিয়ে যমুনা নদী এখন অনেকটা দূরে কিন্তু চলে গেছে। হুমায়ুনের মৃত্যুর পর 1558 সালে আকবর রাজা হলে তিনি এই দুর্গ পুনর্নির্মাণ এবং বিস্তারের কাজ শুরু করেন। প্রায় 4000 কর্মী 8 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে এই দুর্গ নির্মাণের কাজ 1573 সালে সম্পন্ন হয়। চলুন এবার আপনাদের ঘুরে দেখাবো শাহজাহান মহল। শাহজাহানের যেহেতু প্রিয় রং ছিল সাদা, তাই শাহজাহান মহল কিন্তু লাল বেলে পাথর নয়, সাদা মার্বেল পাথরে তৈরি। তার আগে আপনাদের দেখাই এই দুর্গের হাওয়া মহল। গরমের সময় রানীরা এই মহলে এসে কিন্তু সময় কাটাতেন। যমুনা নদীর তীরে অবস্থিত এই মহলে গরমের সময় খুব সুন্দর হাওয়া খেলে বলে এই মহলটি হাওয়া মহল নামে পরিচিত। কিছু সংখ্যক দর্শকদের দেওয়ালে নাম লিখে দেওয়ার কারণে এই মহলটি বর্তমানে দর্শকদের জন্য বন্ধ করা রয়েছে। আমরা এই মুহূর্তে চলে এসেছি শাহজাহান মহলে। আপনাদের বললাম শাহজাহানের প্রিয় রং সাদা বলে শাহজাহান মহলটি কিন্তু আগাগোড়া পুরোটাই সাদা রঙের। চন্দন কাঠের তৈরি সোমনাথ মন্দিরের এই দরজাটি 1025 সালে মাহমুদ গজনী চুরি করে নিয়ে যায়। এরপর 1872 সালে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড এলেনবার এটিকে উদ্ধার করে ভারতবর্ষে নিয়ে আসেন। বর্তমানে এটি আগ্রা ফোর্টে সংরক্ষিত রয়েছে। এবার আসি শাহজাহানের কথায়। শাহজাহানের 4 পুত্রের পাশাপাশি 2 কন্যা ছিলেন, রোশনারা এবং জাহানারা বেগম। 2 কন্যাকেই শাহজাহান অসম্ভব ভালোবাসতেন। আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন কিছু সংখ্যক মানুষ এখানে এভাবে স্থাপত্যের দেওয়ালগুলোতে কিভাবে নিজেদের নাম খোদাই করে নিজেদের রুচির পরিচয় দিয়েছেন। সেই সব মানুষদের কাছে আমি অনুরোধ করছি, দয়া করে এইসব কাজকর্ম করবেন না। দেশবাসী হিসেবে নিজের দেশের ঐতিহ্যকে রক্ষা করার দায়িত্বটাও কিন্তু আপনাদেরই এবং অবশ্যই আমাদের সকলের। এই আগ্রা ফোর্ট কিন্তু বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। এবার আপনাদের দেখাই শাহজাহান মহলের কিছু কারুকার্য। শাহজাহান খুবই শৌখিন মানুষ ছিলেন, তাই অন্যান্য মহলের তুলনায় শাহজাহান মহলে কারুকাজ সবথেকে বেশি লক্ষ্য করা যায়। আর এখানে যত নকশা আপনারা দেখছেন, সমস্ত নকশাই কিন্তু তৎকালীন সময় সোনা রূপো দিয়ে মোড়ানো ছিল, কিন্তু পরবর্তীকালে সেই সমস্ত কিছুই ব্রিটিশরা খুলে নিয়ে চলে গেছে। পড়ে আছে শুধুই এই নকশার অংশটুকু। আর উপরের ওই যে হোকগুলো দেখছেন, তখনকার দিনে যেহেতু বিদ্যুৎ ছিল না, তাই পাখা ছিল না বলে হাতে টানা পাখার ব্যবস্থা ছিল। আর মহলের সামনে রয়েছে এই এত বড় একটা জলাধার। এখানে কিন্তু যে ফাউন্টেনগুলো চলতো, জলের মধ্যে মেশানো থাকতো গোলাপ জল, আর সেই সুগন্ধ হাওয়ার মাধ্যমে ছড়িয়ে পড়তো সমস্ত মহলে। আর এই হচ্ছে সেই সময় থেকে চলে আসা একটি আঙুর গাছ। আঙুর ফলটি শাহজাহানের অত্যন্ত প্রিয় একটি ফল ছিল, তাই এই সামনের বাগানে কিন্তু আঙুর চাষ করা হতো। আর এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটি ছিল দেওয়ানি আম। এখানে বসে কিন্তু সম্রাট আকবর সাধারণ মানুষের বিচার করতেন। দেওয়ান কথার অর্থ কোর্ট এবং আম অর্থাৎ সাধারণ মানুষের বিচার হতো যেখানে, সেই জায়গার নামই হলো দেওয়ানি আম। যেহেতু এখানে আম জনতার বিচার হতো, তাই এই জায়গাটি বেশ বড়। আর এই যে বেদিটা দেখছেন, সম্পূর্ণ মার্বেল পাথরের তৈরি এই বেদিটার উপরেই কিন্তু সম্রাট আকবরের বসার ব্যবস্থা ছিল। ওপরের ওই অংশটাই বসতেন সম্রাট আকবর, আর নিচের অংশে
তার সেনাপতি এবং সাধারণ মানুষের বসার জায়গা করা হতো। আর এর পাশে যে দুটো ছোট ছোট ঝাড়কা দেখছেন, সেই জায়গা থেকে কিন্তু রানীরা বিচার ব্যবস্থা পর্যবেক্ষণ করতেন। আর এই রাস্তা দিয়ে সম্ভবত কোনো গুপ্ত পথ ছিল, যদিও সেই জায়গাটা বর্তমানে দর্শকদের জন্য উন্মুক্ত নয়। সমস্ত মহল ঘুরে এখন আমরা যে মহলে এসেছি সেটা হলো আকবরী মহল। জাহাঙ্গীর মহলের ঠিক পাশেই রয়েছে এই আকবরী মহল, কিন্তু আকবরী মহলের বর্তমানে শুধু ধ্বংসাবশেষটাই পড়ে রয়েছে, কারণ ব্রিটিশরা নিজেদের ব্যারাক উত্থাপনের জন্য এই মহলটিকে একেবারেই প্রায় ধ্বংস করে ফেলেছিলেন। 2-4টে ঘর ছাড়া এখানে আর কিছুই অবশিষ্ট নেই। দেখুন, এখানেও একজন নিজের নাম লিখে এখানে খোদাই করে রেখে গেছে। আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে এই ধরনের কাজগুলো করবেন না, রক্ষা করুন নিজের দেশের স্থাপত্য ঐতিহ্যগুলোকে। আরেকটি কথা আপনাদের বলে রাখি, যারা আপনারা আগ্রা ফোর্ট ঘুরতে আসবেন অবশ্যই কিন্তু হাতে 3-4 ঘন্টা সময় নিয়ে আসবেন। আর যারা মনে করছেন অনলাইনে টিকিট কাটবেন, সেক্ষেত্রে জানিয়ে রাখি, অনলাইনের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু যথেষ্ট প্রবলেম হয় টিকিট কাটার জন্য, তাই চেষ্টা করবেন কাউন্টারে এসেই টিকিট কাটার। আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।